সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবরের মতো একজন অতিথি থাকেন যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো আমাদের সাথে আলোচনা করেন। এটা হতে পারে সে কি চ্যালেঞ্জগুলো ফেস করেছিল, বা তার ফিউচার পরিকল্পনাটা কি, বা সবকিছু ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়েই আমরা আসলে কথা বলে থাকি। তো বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন। আমরা সময় নষ্ট না করে সরাসরি অতিথির কাছে চলে যাব। আমাদের আজকের অতিথি হলেন শারমিন সুলতানা, যিনি অনেক দিন যাবৎ ব্যাংকে কর্মরত আছেন। সিনিয়র অফিসার হিসেবে এখন তিনি আছেন ইসলামী ব্যাংক পিএলসি তে। আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ তিন্নি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। আমরা আসলে অনেক কিছু আপনার থেকে জানতে পারবো এবং শেয়ার করতে পারবো অনেক কিছু। তো আপু, আমরা আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় যদি আপনি আমাদেরকে দিতেন, আমরা যদি এভাবে শুরু করতে পারতাম আপনার একটা পরিচয় দিয়ে। হ্যাঁ তিন্নি, আমি শারমিন সুলতানা স্মৃতি। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আছি। এই মাসে আমার 12 বছর হচ্ছে, এক যুগ পূর্তি হচ্ছে আর কি। খুবই আনন্দের বিষয়। এই মাসের 24 তারিখ, নভেম্বরের 24 তারিখে আমি 2013 সনে জয়েন করেছিলাম। তো এই মাসেই আমার 12 বছর পূর্তি হচ্ছে। আর আমার হাজবেন্ডও এখানে আছেন। উনি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আগে বাহ! সাবেক আমাদের এসএমসির হেড ছিলেন, এখন উনি আমাদের টঙ্গী ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছেন। তো দুজন বাহ! দুদিকে, একজন উত্তরে একজন দক্ষিণে। আর আসলে গৃহিণী হিসেবে ওভাবে আসলে অ্যাক্টিং করতে পারি না, ব্যাংক যেহেতু সময় দিতে হয়, সকালে চলে যাই রাতে আসি, তো কর্পোরেট লাইফটাই লিড করতে হয়। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এমন একজনকে পেলাম যারা একসাথে হাজবেন্ড ওয়াইফ একই ব্যাংকে কর্মরত আছেন। তারও গল্প হবে। আপু, এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনার এই কর্পোরেট সেক্টরটা, মানে আপনার এই জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল, এবং এটাই কি আপনার ফার্স্ট অর্গানাইজেশন নাকি আপনি আগেও কোথাও ছিলেন? না, আমি পড়াশোনা শেষ করার আগেই, পড়াশোনা শেষ বলতে আমরা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশনের পরও পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স করার আগেই আমি ব্যাংকে জয়েন করেছি। আব্বুর খুব ইচ্ছে ছিল আমি ব্যাংকে জব করব, এবং তাও আবার ইসলামী ব্যাংকে জব করব। ইসলামী ব্যাংক পিএলসি তে, এটা এখন আগে লিমিটেড ছিল, এখন পিএলসি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সবগুলোই পিএলসি হয়েছে ব্যাংকগুলো। তো আমি জীবনে প্রথম একটা ব্যাংকেই আমি পরীক্ষা দিয়েছি সেখানে, এবং 1 বছর প্রসিডিউরটা ছিল আমাদের, 1 বছর 2012 সনে। আমি ফর্ম উঠাতে চাইনি, নিউজ সেক্টরে আমার একটু আনাগোনা ছিল এর আগে, সরাসরি কোনো কর্পোরেট লাইফে ছিলাম না। আমার নিউজ সেকশন গুলো ভালো লাগতো, নিউজের সামনে পিছনে আমার কাজ ছিল, মিডিয়ার কিছু অংশে। তো আব্বু ওটা আসলে ওভাবে বলছেন যে তুমি হয়তো বা কন্টিনিউ করতে পারবা না, বা একটা সময় সমস্যা হয়ে যেতে পারে। যে কারণে ফর্ম কিন্তু তুলে এনেছেন আরেকজন, গাইড কিনে এনেছেন আরেকজন। আমাকে বলছেন শুধু পড়ো, তুমি একটু পড়ো, পরীক্ষার 7 দিন আগে তুমি পরীক্ষা দিলেই তোমার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে সেরকম। তো পড়লাম। আমি জানতাম না যে আমার রিটেনে হয়ে যাবে। তো রিটেন হলো, এরপরে ভাইবা হলো, এরপরে 1 বছরের প্রসিডিউর আমাদের সার্কুলার দেয়, ব্যাংকিং সার্কুলার গুলো থাকে। সার্কুলারের মাধ্যমে, যেমন কিছুদিন আগেও আমাদের সার্কুলার হয়েছে এবং পরীক্ষাও হয়েছে গতকালকে, কিছু রেজাল্টও বের হয়েছে। গত 15 বছর আমাদের ওরকম সার্কুলার হয়নি। আসলে সার্কুলার হয়ে যেভাবে হয়, ব্যাংকের নিয়োগ পরীক্ষা যেটাকে বলে, একেবারে ভাবে ছিল না, আবার নতুন করে শুরু হয়েছে। তো আমি ছিলাম লাস্ট নিয়োগ বলতে বলা যায় এভাবে, সার্কুলারের মাধ্যমে 13 সালে জয়েন করি। 12 সাল থেকে অ্যাপ্লাই কার্যক্রম শুরু হয়, শেষ হয় 13 সালের নভেম্বরের 24 তারিখ। আচ্ছা, আচ্ছা। তারপর থেকেই আসলে এখানে আপনি এত বছর ধরে এখানেই আছেন? এখানেই আছি। আমাদের ব্যাংকের পরিবেশ, কার্যক্রমের পরিবেশটা আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য, অন্য ব্যাংকের পরিবেশও আমরা দেখেছি, সেটাও ভালো, মানে আমারটাই আমি কমফোর্ট, একদম 100% কমফোর্ট জোনে আমরা আছি, যে কারণে আমি এটা থেকে বের হওয়ার চিন্তা করিনি আসলে।
আপু, ভালো আছি। আপনি তো আপনি তো বলছিলেন যে আপনি অন্য একটা সেক্টরে ছিলেন, মানে অন্য একটা সেক্টরে আপনার ইন্টারেস্টটা ছিল যে মিডিয়াতে, তারপর হচ্ছে ব্যাংকে। তো ব্যাংকে যখন শুরু করেছিলেন আপু, ব্যাংকে থাকে না যে অনেক সময় আমরা নতুন কিছু শুরু করলে অনেক সমস্যার সম্মুখীন হই, বা হচ্ছে যে জিনিসটাকে হয়তোবা মানিয়ে নিতে অনেক বেশি সমস্যা হয়, বা শুরুতে শুরুতে একটু এলোমেলো লাগে। তো এটাকে আপনি কিভাবে গুছিয়ে নিয়েছিলেন, বা এই সমস্যাগুলো আপনি কি কি সমস্যা ফেস করেছিলেন এবং কিভাবে আপনি আবার এই সমস্যাগুলো থেকে অতিক্রম করেছেন? ব্যাংকে আসলে সময়টা বড় বিষয়। তুমি একটা জায়গায় তুমি, আমরা, আপনারা যারাই জয়েন করি, ব্যাংকিং সেক্টরটা এমন এখানে একটু সময় দিতে হয়। আমাদের ব্যাংক ৯টা ৫টা, আমরা বলি ৪টা পর্যন্ত ব্যাংকিং আওয়ার, সকাল ১০টা থেকে ৪টা। কিন্তু আমাদের কাজ গুছাতে গুছাতে আমাদের ৮টা ৯টা বেজে যায় অনেক সময়, সব সময় না। তবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ছিল মাঝখানে যে ৬টার মধ্যে সবাই চলে যাবে। হ্যাঁ, কস্ট মিনিমাইজ এর একটা বিষয় থাকে। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ শেষ করে আমাদের ইসলামী ব্যাংকে আমরা ৬টার মধ্যে বের হই। আমাদের ব্যাংকে আমাদের ম্যানেজার স্যাররা বা যারাই আছে, আমার হাসব্যান্ডও ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, উনিও আটকে রাখেন না, চলে যান। হ্যাঁ, কাজের কারণে আমাদেরকে থাকতে হয়, কেউ আসলে এমনি এমনি তো আর ব্যাংকে বসে থাকে না। এটাই বেশি আমি চ্যালেঞ্জ ফেস করেছি, কারণ হলো সকালে আমি যাব, সারাটা দিন থাকা, সেখানে যদি পরিবারে আমার সন্তানাদি থাকে, সেক্ষেত্রে আমার জন্য এটা কষ্টকর, এটা কষ্ট। কিন্তু আসলে কি, একটা লাইফে ঢুকে গিয়ে যখন আমরা সেটেল হয়ে যাই, তখন আমরা আসলে অন্য কোথাও মুভ করতে চাই না। বাংলাদেশের পরিস্থিতি এমন, আমি এক জায়গায় ঢুকে একটু কমফোর্ট জোনে আমি আছি, আমার অন্য জায়গায় আসলে তখন আর মুভ করতে ভাবে ইচ্ছে করে না। হ্যাঁ, অনেকে সুইচ করে, কিন্তু একই বিভিন্ন ব্যাংকে আমরা হয়তো সুইচ করতে পারবো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। ব্যাংকিং সেক্টরে যারা ঢুকে ব্যাংকেই থাকে, অন্য জায়গায় সচরাচর কমই যায়, গেলেও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে তারা যায়। অনেকে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন জায়গায় ডিএমডি পদে উপদেষ্টা হিসেবে, হ্যাঁ, তারা যোগ দেয়, যারা ওইরকম মেরিটোরিয়াস। হ্যাঁ, তখনকার টাইমিং এ বাবা মা, আমার আম্মু আব্বু বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আমি সবার বড়। আম্মু আব্বু অনেক সাপোর্ট দিয়েছেন। এরপরে তো হাজবেন্ড আছেই, সে তো সাপোর্ট দিবেই, কারণ সে ব্যাংকার, সে ভালো বোঝে। সে ঘরে বাইরে সব জায়গায় সাপোর্ট দেয়। এটাই আর কি। বাবা মার কারণে, যেটা সত্যি কথা, আমরা মহিলাদের জন্য বাবা মা, শ্বশুর শাশুড়ি, ওনারা যদি ভালো হন, ওনাদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে খুব সহজ হয়। আর হেল্পিং হ্যান্ডও একটা বড় বিষয়, ওটাও একটা ভালো হেল্পিং হ্যান্ড আমি পেয়েছি, আমার বোনের মতো। সেও লাইফের একটা পার্ট আমার। আলহামদুলিল্লাহ। আপু, আহ, আমরা যারা নতুন, যারা কাজ করতে চাই, অনেকেই আগে যেটা হতো যে বেশিরভাগই কর্পোরেট যখন আমরা শুরু করতে মানে চাইতাম, বা আমরা শুরু করব ভাবতাম, তখন কিন্তু মাথায় আসতো যে আমি ব্যাংকার হব, না হলে ব্যাংকারটাই আসলে আগে মাথায় বেশি আসতো। তো সেই ক্ষেত্রে আহ আপনার কি এটা ড্রিম জব ছিল যে আমি মানে আঙ্কেল যেহেতু চাইতো যে আপনি হচ্ছে ব্যাংকেই কাজ করবেন, আর আপনি হয়তোবা অন্য কিছু হতে চেয়েছেন, তো আপনার কি মনে হয় যে না, আমার ওই জায়গাটা থেকে এসে আমি এখন এই জায়গাটাতে স্টিল নাও আমি আসলেই ভালো করছি, বা আমার, আপনি কি স্যাটিসফাই যে আমি ব্যাংকে চাকরি করে আসলে আমি স্যাটিসফাই, বা ঠিক আছে আমি অন্য কোনো জায়গায় যেতে পারতাম বাট এখানে আমার জন্য ঠিক আছে? কেমন মনে হয় আপনার অ্যাজ এ হ্যাঁ, ব্যাংকার? আমি স্টুডেন্ট লাইফে ওই যে বললাম নিউজ পাড়ায় একটু আনাগোনা ছিল, আমি চ্যানেল ওয়ানে কাজ করেছি, মাছরাঙা টেলিভিশনে আনাগোনা ছিল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তারপরে এটিএন নিউজ এবং এটিএন বাংলা দুটোতেই। তো আমার কিছু ভাই ব্রাদার আছেন, ওনারা এই সেক্টরে আছেন, বন্ধু বান্ধব আছেন অনেকে মিডিয়া পাড়াতে, যে কারণে যাওয়া। কিন্তু হয় না অনেক সময়, ছেলেরা খামখেয়ালি করলে বাবা মা অনেক কিছু বলেনও না। আমাদের ক্ষেত্রে বিষয়গুলো একটু অন্যরকম। তো আব্বা চাইতেন যে, প্রথম ইচ্ছে ছিল আমি ডক্টর হই। তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেটা বাদ দিয়ে চলে গেলাম কমার্সে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে। এরপরে ইচ্ছে ছিল আমি আর্মি অফিসার হই, কিন্তু আমি সেটা তো, আমার বাবা আর্মি অফিসার ছিলেন, তো ওনার ইচ্ছে ছিল, আমার ভাই আর্মিতে গিয়েছে, সে কমিশন অফিসার হিসেবে। তো আমি আসলে, আমার কাছে ওই খাঁচার জীবন মনে হয় সেনাবাহিনীর লাইফটাকে, ছিলাম তো বাবার সাথে, আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় যে খাঁচার মধ্যে গন্ডিটা আসলে ভালো লাগে। যে কারণে আমি পরবর্তীতে ব্যাংকিং সেক্টর বা বিজনেস বলতে ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্যাংকিং এগুলোই বুঝায়। তারপরে সবাই
বললো যে হ্যাঁ ব্যাংকিংটা বোধহয় তোমার জন্য ভালো হবে, করতে পারবা, ভালো, সমস্যা নেই। তারপরও আমার ইচ্ছে ছিল না কখনো, কারণ এই যে যে সময়টা সারা দিন তোমার অফিসে থাকতে হয়, এটা আসলে প্রথম তুমি 1-2 বছর মানাতে তোমার কষ্ট লেগে যাবে। হ্যাঁ, তুমি যখন একটা হ্যান্ডসাম স্যালারি পাবা, বা আমি যখন একটা হ্যান্ডসাম স্যালারি পাবো, বা আমরা যারা হ্যান্ডসাম স্যালারি পাই, তখন হয়তোবা কষ্টটা ভুলে যাব বা ভুলে যাই। কিন্তু সকাল থেকে রাত অবধি যখন আমরা থাকি, বাসা বাড়িতে কেউ মারা গেলেও যে একটা মানে খবর দিবে, বাসায় আসবো, তারপরে এটা একটা পেইন, ব্যাংকের চাকরির এটাই একটা পেইন। এছাড়া সবকিছু মিলিয়ে ওই লাইফে যখন সেটেল হই আমরা বা হয়ে যাই, সবাই যে হারে সম্মান করে, কারণ ব্যাংকে তো আর 8 পাস যে বসানো যায় না, আর তাকে দিয়ে কাজ হয় না। হ্যাঁ, প্রথমেই মানুষ মনে করে হ্যাঁ সে অবশ্যই একজন ভালো স্টুডেন্ট, তারপরে ব্যাংকিং সেক্টর গুলো সামলানোর জন্য তাকে ওই পরিমাণ জ্ঞান থাকতে হবে। আমি ফরেন ট্রেডে কাজ করি, এটা যখন কেউ শোনে তখন সে হয়তোবা মনে করে যে ফরেন ট্রেডের বিষয়গুলো সে না বুঝলে তো হয়তোবা আসতো না বা করতো না। সবকিছু ট্রু। মিলিয়ে এটা অবশ্যই অনেক সম্মানের একটা জব। অফিস পাড়া থেকে পাড়া প্রতিবেশী, বাবা মা, সন্তান, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সব জায়গায় এটা মিলিয়ে যখন, এবং নিরাপত্তার একটা বিষয় থাকে, পরিবেশটাও অনেক ভালো থাকে, এখানে আলতু ফালতু লোকজনের আনাগোনা, হ্যাঁ ব্যাংকে যে কোনো ক্লায়েন্টই আসতে পারে, কিন্তু কেউই হার্মফুল না, আমার কোনো ক্ষতি করতে পারছে না। আমি আমার কলিগদের সাথে আছি, আমাকে অ্যাজ এ উইমেন বাংলাদেশের প্রেক্ষাপটে সিকিউরিটি গুলো ওখানে থাকে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অন্যান্য বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো তো আসলে কি কাজ না কাজ আসলে জানে না, কিন্তু ব্যাংকের কাজ কি সবাই জানে, এবং এটা ক্লিন এবং ক্লিয়ার, একদম লাউড এন্ড ক্লিয়ার এর মতো, যে ব্যাংকে যায় এই মেয়ে কি কাজ করে না করে, সামাজিক ভাবেও আমি সেফ সব দিক থেকে। ট্রু। এটা দেখা গেল একটা মেয়ে যদি বিয়ের আগেও জব করে, যখন শোনে সে ব্যাংকার, কখনোই শ্বশুরবাড়ির লোকজন বলবে না ওটা ছেড়ে আসো, কারণ এই চাকরি তো আর বললেই হয় না, কেউ বলবে না। তারা জানে যে সে একটা ভিজিবল জায়গায় কাজ করে, গিয়ে তাকে দেখা যায় অফিসে, হ্যাঁ সে করতেছে কাজ, এখানে কোনো লুকোচুরির কিছু নাই। সেক্ষেত্রে পারিবারিক, সামাজিক, আর্থিক সব ধরনের নিরাপত্তা থাকে। এটার জন্য মানুষ ব্যাংকের চাকরিটাকে আসলে প্রেফার করে, কষ্ট হলেও সারাদিন আমরা অফিসে থাকি, তারপরও হ্যাঁ সে কমফোর্ট ফিল করে। আর যদি কেউ চাকরি ছেড়ে দেয় পারিবারিক কারণে, সেটাও আলাদা বিষয়। আসলে আপু, আমরা যারা কর্পোরেট সেক্টরে অনেক বছর ধরে কাজ করছি, তাদের কিন্তু ম্যাক্সিমাম সময় হয়তো বা মানে আপনি আমার সাথে একমত কিনা যে আমরা যারা অন্য সেক্টর গুলোতে কাজ করি ব্যাংকিং ছাড়া, ধরেন এটা কর্পোরেট সেক্টর, গ্রুপ অফ কোম্পানি হতে পারে, এটা একটা ফার্মাসিউটিক্যালস হতে পারে, এটা মিডিয়া হতে পারে, আমরা সবাই কিন্তু কম বেশি কর্পোরেট পলিটিক্স এর শিকার হই। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকটা, আমি যতদূর জানি যে ব্যাংকটা একটু সেফ জায়গা, ওখানে কর্পোরেট পলিটিক্স অনেক কম হয়। তো সেই ক্ষেত্রে আপনার মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি কখনো এরকম কোনো কিছু সিচুয়েশন আপনার হয়েছে বা আপনার কলিগদের কি হয়েছে, বা এরকম কোনো কর্পোরেট পলিটিক্সে কি কখনো পড়েছিলেন? না, সরাসরি আসলে ওরকম কর্পোরেট পলিটিক্সে আমরা পড়িনি। আমাদের ইসলামী ব্যাংক নামে অনেক ব্যাংক আছে, মানে মূল ধারার ইসলামী ব্যাংক বলতে যেটা বোঝায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যেটা, সেটা আমরা অনেকের একটা উইং থাকে, 10টা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ থাকতে পারে ইসলামিক কার্যক্রম শরিয়া মোতাবেক চালায়, সেখানে বাংলার জি। মানুষেরা যায়, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত কান্ট্রি, আমাদের এখানে সবাই একটু দিকে ধর্মভীরু, সুদের বিষয়গুলো থাকে, সেটা আলাদা। এছাড়াও সব ব্যাংকে কার্যক্রম ভালো চলে। হ্যাঁ, পলিটিক্স ব্যাংকে আসলে ওরকম পলিটিক্স হয় না। খুব সুন্দর একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে, সরি ফেয়ার একটা, এখন নির্বাচন চলে এসছে তো সব জায়গায় আমেজ, নির্বাচনের কথাটা চলে আসলো, ফেয়ার একটা ইটস তোমার ওকে। নিয়োগের মাধ্যমে যায়। হ্যাঁ, এছাড়াও আমাদের ম্যানেজমেন্টের স্যারদের কিছু এক্সট্রা পাওয়ার থাকে, স্পেশাল ক্যাটাগরি থাকে, ওনারা ওভাবেও লোক নিতে পারেন। হ্যাঁ, এরপরে কিছু এক্সপেরিয়েন্স ব্যাংকার থাকে, ওনারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সুইচ করে, যেমন আমি করতেই পারি, চাইলে আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে আরো কিছু ডেজিগনেশন বাড়িয়ে, আরো স্যালারি বাড়িয়ে আমি অন্য ব্যাংকে জয়েন করতে পারি। এটা আমার ইচ্ছা, আমি এখন চাইলেই যেতে পারি, 12 বছর এক্সপেরিয়েন্স আছে, আমি যেতেই পারি, যাওয়া না যাওয়া আমার বিষয়। আমাদের ব্যাংকে ওরকম কোনো পলিটিক্স এর আসলে নিজেদের মধ্যে নাই, ওরকম কোনো পলিটিক্স এর, আমরা বিশেষ করে লেডিসরা আমরা এখানে খুবই সেফ, ওরকম কোনো পলিটিক্স নেই। আমরা নিয়ম মতো অফিসে যাই, কাজ করি, যার যার ঘরে বাহিরে
ঘরে বাহিরে বলতে আমি বুঝাচ্ছি অফিসে এবং বাহিরেও আমাদের কিছু কাজ করতে হয়, কারণ আমাদের বড় একটা পোর্শনের লোন আমরা দিয়ে দিচ্ছি অনেক জায়গায়, সেটা আমরা কালেকশনে আমাদেরকে যেতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি থাকে, আমাদের সাথে আমাদের স্যাররা থাকেন বা আপারা থাকেন, আমরা একা কখনো যাই না, সবাই মিলেই যাই। ওরকম কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আমাকে আসলে হতে হয়নি, এবং আমাদের ব্যাংকে ওরকম কারোরই আসলে হতে হয়। আপু, যতদূর জানি যে ব্যাংকে ইয়ার এন্ডিং এর গুলোর সময়তে দেখা যায় যে অনেক বেশি প্রেসার থাকে, অনেক প্রেসার। আমার আসলে যদিও কর্পোরেট মানে সেক্টরে আসলে ব্যাংকের সাথে অনেক বেশি আনাগোনা হয় আমার কাজের মাধ্যমে। তো তখন আমি ভাইয়া আপুদের, আপনাদের মতো ভাইয়া আপুদেরকে দেখি যে প্রচুর পরিমাণে ইয়ার এন্ডিং এর সময় তারা খুব প্রেসারে থাকে। আমরা যারা অন্যান্য সেক্টরে আছি তাদের তো থাকেই, বাট তাদের চাইতে তুলনামূলকভাবে ব্যাংকারদের অনেক বেশি মানে প্রেশার থাকে। তখন আসলে ওই জিনিসগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? যে অনেক সময় দেখা যায় যে যাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের মতো যারা ফিমেল ব্যাংকার আছে, তারা মানে তখন আপনার এই জিনিসগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করেন? আমি তো দেখি যে অনেক প্রেশারে থাকে, অনেক প্রেশারে থাকে আপুরা ভাইয়ারা, বা আপনাকেও অনেক সময় দেখি। তো এগুলো কিভাবে মেনটেন করছেন আপু, কাজের চাপগুলো? হ্যাঁ, আসলেই প্রেসারে থাকি। যেমন এই যে এখন সামনে ডিসেম্বর, আমাদের ইয়ার এন্ডিং, ইয়ার ক্লোজিং, এখন আমাদের প্রেসার আসলে বেশি থাকবে। কাস্টমারের প্রেসার তো আছে, সেটা নর্মাল, এটা আমরা নর্মাল ধরি। আমাদের ইসলামী ব্যাংকে ক্লায়েন্ট পৃথিবীর 1000টা ব্যাংকের মাঝে আমাদের ব্যাংক একটা। বাংলাদেশের একটা ব্যাংক আছে, সেটা আমাদের ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এটা হলো 1000 ব্যাংকের মধ্যে একটা, শুধু আমাদের দেশ থেকে একটা ব্যাংক এখানে। আর কোনো ব্যাংক এই মানে কাতারে 1000 জনের মধ্যে নেই। তো আমাদের প্রেসার বেশি থাকে, এটা সত্যি কথা, আমরা থাকি। আসলে ব্যাংকের কাজ, এখানে গেলে ছেলে মেয়ে কোনো বিভেদ থাকে না, সবার কাজ সবার করতে হয় এবং বেতন হালাল করতে হয়। ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। বিশেষ করে আমাদের ব্যাংকে তো এমন না, আমরা আমরা মাস ব্যাংকিং করি। আমাদের এখানে 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এটা তিনি জানো কিনা আমি জানি না, আমাদের কৃষি অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, ফার্মার্স অ্যাকাউন্ট আছে। 10 টাকা দিয়ে ফার্মাররা অ্যাকাউন্ট খুলতে পারে। আমাদের এখানে রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে একদম পেপস পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাকাউন্ট আছে। মন্ত্রী মিনিস্টার মানে সব ধরনের লোকজন ইসলামী ব্যাংকে যাতায়াত করে। আমরা কোনো ক্লাস ব্যাংকিং করি না। এমন না যে একটা নির্দিষ্ট ক্লাসের লোকজন আমাদের এখানে আসবে, সব ধরনের লোকজনের জন্য আমরা উন্মুক্ত। সেক্ষেত্রে আমাদের হ্রাস প্রচন্ড থাকে, এবং সত্যি কথা মাথায় এলোমেলো যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তারপরও হ্যাঁ, কিভাবে যেন আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র ভাই ব্রাদার কলিগ আপা এবং আমাদের স্যাররা সফট। হ্যাঁ, খুব লেট হলে সেক্ষেত্রে আমরা মেয়েরা চলে আসি। খুব লেট বলতে যদি কখনো যদি একেবারে রাত অনেক হয়ে গেছে, 10টা 11টা, প্রেশার থাকে, হ্যাঁ আমরা স্যাটারডেতে কাজ করি। এখন যেমন স্যাটারডেতে ব্যাংক খোলা রাখছে, মাঝখানে বন্ধ ছিল করোনার পর। আমরা শনিবারেও কাজ করি। যার যার দরকার হয় যে সেক্টরে যে কাজগুলো আমরা বাকি 5 দিনে সারতে না পারি, এটা আমরা শনিবার যেয়ে কমপ্লিট করি বা বৃহস্পতিবার একটু বেশি করে হ্যাঁ, চলে আপু আসি। একটু এটা বললাম, সেটা হচ্ছে যে আমরা আপনার কথা সূত্রেই আর কি, যেহেতু আমরা অন্যান্য মানে সেক্টরে যারা আছি তারাও কিন্তু একটা টিম ওয়ার্ক করি। যেমন আমি যেহেতু সেলস টিমে আছি, সেলস টিম দেখি অনেক বছর অ্যাজ এ মানে কর্পোরেট সাইট গুলো বা বিজনেস হেড হিসেবে কাজ করি। তো আমাদের যেটা হয় যে আমাদের তো একটা টিম থাকে, আমাদের একটা টিম ওয়ার্ক থাকে। সো আপনাদেরও কি ব্যাংকে এরকম কোনো টিম ওয়ার্ক হয় যে সিনিয়ররা বা এই এই ডিভিশনের এরা এরা মিলে একটা টিম ওয়ার্ক হয় এরকম? হ্যাঁ, ব্যাংকে তো টিম ওয়ার্ক ছাড়া কোনো কাজ নেই। আমাদের এখানে জিবি, জেনারেল ব্যাংকিং সেকশন, হ্যাঁ জিবি একটা টিম। ইনভেস্টমেন্ট সেকশন, যেটাকে অন্যান্য ব্যাংকে লোন সেকশন বলে, সেটা একটা টিম। এবং আমাদের ফরেন ট্রেড সেকশন, যেখানে আমি কাজ করি, এটা একটা টিম। তিনটা। আমাদের আরো কিছু রুরাল অ্যাক্টিভিটিস আছে, আরডিএস ইউপিডিএস। গ্রামীণ ব্যাংকের নাম তো আমরা সবাই জানি, ডক্টর ইউনূস সাহেব যেভাবে, হ্যাঁ, ইউনূস স্যার যেভাবে রুরাল ব্যাংকিং বা রুরাল পিপলদের যেভাবে ইনভেস্টমেন্ট মানে লোন দিয়ে যেভাবে কাজটা করতেন, আমাদের ওরকমও আরেকটা সেক্টর আছে। প্রত্যেকটা আলাদা আলাদা টিম আছে, আমাদের আলাদা আলাদা টিমের অ্যাচিভমেন্ট আছে। এরপরও আমরা সব সব মিলে ম্যানেজার স্যার আবার এটাকে অল্টার করেন, একজনের কাজ আর একজনকে আবার সবাই ভাগ করে দেন। মানে এটা হলো ব্রাঞ্চের স্বার্থে, প্রত্যেকটা ব্রাঞ্চের আবার আলাদা টার্গেট আছে। এবছর আমাদের ব্রাঞ্চ, আমি মিরপুর 1 ব্রাঞ্চে আছি,
আমার ব্রাঞ্চ 1,000 কোটি টাকা ডিপোজিটের মাইল ফলক অর্জন করেছে কিছুদিন আগে, আমরা কেক কাটলাম। তো এটা একটা টার্গেট থাকে, হ্যাঁ, এবং আমরা সেই টার্গেটের জন্য সবাই কাজ করি। টিম তো অবশ্যই আছে, টিম ছাড়া কাজ হবে না। এবং আমাদের গ্রুপ আছে, মানে আমাদের নিজস্ব, আমাদের ব্রাঞ্চে আলাদা গ্রুপ আছে, আবার আমাদের জোন আছে। যেমন আমরা নর্থ জোনের আন্ডারে মেবি আমাদের 28টার মতো ব্রাঞ্চ আছে। 28টা ব্রাঞ্চের যে হেড, উনি আমাদের জোনাল হেড স্যার, উনি আবার এই 28টা ব্রাঞ্চকে উনি মনিটরিং করেন। আমাদের ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি, টোটাল বাংলাদেশে সবচেয়ে বেশি ব্রাঞ্চ আমাদের ইসলামী ব্যাংক পিএলসি। আপু, যারা মানে নতুন শুরু করতে চাচ্ছেন বা যারা মানে একদমই এই যে আমরা যারা জেনজি বলি যাদেরকে, আহ, আমরা অনেকেই ভাবি যে তাদের ভিতরে একটু অস্থিরতা মানে অনেক বেশি, অনেকেই এটা অবজারভেশন করে। তো তারা যদি ধরেন আপনার ব্যাংকার হতে হলে তো অনেক বেশি প্যাশন রাখতে হয়, যেমন এই সময়টাতে ইয়ার এন্ডিং গুলোতে বা কাজের সময়গুলোতে একটু বেশি প্যাশন থাকতে হয়। তো আপনি কি মনে করেন নতুন যারা আপনাদের ব্যাংকার হতে চায় বা আপনার মতো যারা ফিমেল মানে ব্যাংকার হতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? সব কাজেই প্যাশনসটা লাগে, কম আর বেশি, হ্যাঁ ব্যাংকে একটু বেশি লাগে। আমি নিজেও প্রথমে খুব অস্থির ছিলাম, এবং 5 বছর পরে আমি, মানে আমাদের একটা ব্যাংকে জয়েন করতে একটা তোমার কি বলে বন্ডশো-এর মতো থাকে, যেটা আপনি, কারণ আমাদেরকে ট্রেনিং দেয়, আমাদেরকে বিভিন্ন কর্পোরেট ট্রেনিং হয়, এটা হয় একদম আবাসিক ভাবে আমরা থেকে, আমাদের ট্রেনিং সেন্টার আছে মোহাম্মদপুরে বাবর রোডে। ওখানে আমরা 1 মাস টানা থেকে আমাদেরকে খাওয়ানো দাওয়ানো, ট্রেনিং দেওয়া, পড়াশোনা করা, ক্লাস করানো, বাইরে থেকে বিভিন্ন ব্যাংকার স্যারদেরকে, বড় বড় ব্যাংকের স্যারদেরকে নিয়ে এসে। তো এই যে কস্টিং, সারা বছরই ট্রেনিং দেয়, এটার জন্য ব্যাংকের অনেক কস্টিং হয়। সেক্ষেত্রে সেনাবাহিনীতেও একটা বন্ড থাকে যে ক্যাপ্টেন হওয়ার আগে কেউ যেতে পারবে না, সে জব ছাড়তে পারবে না। আমার ছিল 5 বছর একটা বন্ড থাকে, এটা ইন্টারনাল বন্ড, এটা ওরকম কিছু না, ছাড়তে পারে। আমিও 5 বছরের পর আমিও পাগল হয়ে গেছিলাম যে আমি চাকরি ছেড়ে দিব, আমার আর আমার আর ভালো লাগছে না, আমি চাকরি ছেড়ে দিব। আমি মানে কত কি পাবো পেনশনে সব হিসাব করে ফেলছি, হ্যাঁ আমি চাকরি ছেড়ে দিব। আমার একটা জব হয়েছিল আমেরিকান এম্বাসিতে, আমি আমেরিকান এম্বাসিতে আমি চলে যাব, যে কোনো কারণে হোক, পারিবারিক ভাবে যেতে দেয়নি বা বলছে না ওটার চেয়ে এটা ভালো হবে তোমার, ও আমেরিকান এম্বাসিতে তোমাকে জব করতে হবে না, আমি এর জন্য আসলে যেতে পারি। তো এটা হয়, কিন্তু তারপরেও হয়ে যায়। আর আমাদের এখানে আসলে ছেলে মেয়ে যেই আসুক, আমরা তো নতুনদের খুবই সুন্দরভাবে গ্রহণ করি, সাদরে ওদের সবকিছু আমরা ভাবে, পরিবেশটা আমাদের অনেক সুন্দর, মানে ভিতরকার পরিবেশটা। আমাদের এখানে জটিলতা কুটিলতা একটু কম আছে, সবাই কিছুটা, সেটা বলতে ম্যাক্সিমামই আল্লাহ ভীরু, তো যে কারণে কেউ কারো পিছনে লেগে থাকে না। আমাদের ব্যাংকের পরিবেশটা একটু অন্যরকম, এখানে এগুলো নেই একদম। তো হ্যাঁ থাকবেই তো, ভালো মন্দ তো মানুষে আছে, মানে ইবলিশ তো আছেই পৃথিবীতে, সেটার সাথে সমস্যা না। কিন্তু ও কিছু তো খারাপ থাকবে, ওটা আমরা মানে ম্যাক্সিমাম না, ওটা এক্সাম্পল না, আমরা ওটাকে মানায় চলি, যে খারাপ শয়তানরাও আমরা ভালো বানায় সবাই, সমস্যা নাই। সো যারা নতুন যারা আছে যারা ব্যাংকার হতে চায় তারা কিন্তু তাহলে খুব ইজিলি কিন্তু আপনাদের সাইটগুলোতে আসলে অ্যাপ্লাই করতে পারে বা ট্রাই করতে পারে, যেহেতু আপনাদের সেক্টর আসলে সবগুলো কর্পোরেট সেক্টরেই মোটামুটি এখন ভালো, অনেক ভালো করছে মেয়েরা। আপনি কি বলেন আপু? আগে দেখা যায় যে আগের মেয়েদের তুলনায় এখনকার মেয়েরা কিন্তু অনেক বেশি কর্মঠ, অনেক বেশি মেয়েরাই কর্পোরেট বেশি ভালো সেক্টরে করতেছে, অনেক বেশি এবং ভালো মেয়েরা করছে। গুরুত্বপূর্ণ জায়গায় আছে ব্যাংকেও, একদম, এবং ব্যাংকেও। তাদেরকে যে দায়িত্ব দেয়া হচ্ছে তারা সেটা কমপ্লিট করে তারপর ব্যাংক থেকে বের হয়। হ্যাঁ অনেক মেয়েরা গুছানো। চায় গুছানো। আমাদের টাইম 6টা, হ্যাঁ আমরা চাইবো 6টার মধ্যে আমরা বের হব, কিন্তু আমাদের কোনো কাজ পেন্ডিং থাকে না। কিন্তু আমরা যে 8টা পর্যন্ত ওখানে বসে থাকবো, বসে কিছু সুরেশ তেল বা অমুক তেল টেলের ব্যবস্থা করব, এই তেলের ব্যবস্থা মেয়েদের কাছে থাকে না। মেয়েরা চায় সবকিছু হালাল করতে, অফিসের কাজটা অফিসে করে বাসায় এসে, বাসায় তো তার দায়িত্ব আছে, কাজ আছে, সে সেটাও করতে চায়। কারণ আমাদের তো আসলে বসে বসে তেল দেওয়ার সময় নেই। আপু, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন। এখনকার আমরা যারা কর্পোরেট লেডি আছি
তারা কিন্তু আসলে মানে জিনিসটা এমন হয়ে গিয়েছে যে আগেও আমি দেখতাম যে অনেক সময় এক ৪টা ৫টা মেয়ে একসাথে যদি একটা অফিসে থাকতো, একটু তো গল্প হতোই বা মানে একটু হয়তো বা ব্রেক হতো। বাট এখন যেটা হয় যে মানে আমি এই যে রিসেন্ট সময়গুলোতে দেখি যে কাজের চাপ আসলে এতই বেড়েছে বা এতই মানে আমরা মেয়েরা এতই বেশি গুছানো হয়ে গিয়েছি যে অতটুকু গল্প করার মতো কিন্তু আমাদের এখন কারো সময় থাকে না। আমরা যার না, যার একদমই। কাজগুলো করে হ্যাঁ, আমরাও তারপর আবার অফিসে বাসায় এসে শুধু বিভিন্ন লাঞ্চ আওয়ারে, ধরনের তিন্নি হুম, হুম। আমাদের অফিসে আমাদের দুটো ফ্লোর, ৩ তলা এবং ৪ তলা। আমি ৪ তলায় বসি। লাঞ্চে না গেলে আমি জানিও না যে নিচের ফ্লোরে কারা কারা আসছে। তারাও জানে না ট্রু। যে আমি আসছি। মাঝখানে এমন হয়েছে আমি অসুস্থ ছিলাম। গত মাসে আমি ৩ দিন ইউনাইটেড হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম। আমার খুব কাছের আপুরা পরে বুঝতে পারছে যে আমি ৩ দিন ধরে নাই। ব্যাপারটা এমন। মানে অনেকে ভাবে যে হ্যাঁ, লাঞ্চ আওয়ারে সে রুমে আসছে, আমি তখন আসি নাই। তাই ওর সাথে আমার দেখা হয়নি। বা পরবর্তীতে সে গিয়েছে, আমি তখন যাইনি। এরকম বিষয়টা। এবং এতই হ্যাঁ, আমরা গল্প করছি। কিন্তু মাথার মধ্যে আছে যে ক্লায়েন্ট বসে আছে। যদিও আমরা হুম। কখনোই ক্লায়েন্ট বসিয়ে আমরা লাঞ্চে যাই না, শেষ করেই যাই। তারপরও যে হয়তোবা চলে এসছে বা কারো কাছ থেকে হয়তোবা ১০ মিনিট বা ১৫ মিনিটের ব্রেক নিয়ে আমি এসছি, আমাকে দ্রুত যেতে হবে। ব্যাংকে তো নো মার্সি। মানে একদম। ক্লায়েন্ট ইজ দ্য কিং, কাস্টমার ইজ দ্য কিং। আমরা এই মূল মন্ত্রে আমরা ব্যাংকিং করি। ক্লায়েন্ট ইজ দ্য কিং। সো উনি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, আমি আমারটা বুঝাবো আমার ওয়েতেই সুন্দরভাবে, কিন্তু ওনাকে অসন্তুষ্ট করে না। ঠিক আমরা এভাবেই চলি এবং এভাবেই চলার নিয়ম। উপর মহল থেকেও আমাদের এভাবেই নির্দেশনা আছে। একদম। আর আপু, আরেকটা যেটা আপনার ফার্স্টে থেকে মানে শুনলাম যে হচ্ছে ভাইয়া আর আপনি একই অফিসে। তো এই জিনিসটা মানে আপনি তো নিশ্চয়ই মানে আপনার কাছে তো একটা ভালো লাগা থাকে। আপনার কলিগ মহলে মানে কলিগদের মধ্যে এই বিষয়টা সবার মানে কিভাবে দেখেন যে ২ জন একই অফিসে আছেন? বা এটা কেমন? মানে কেমন অনুভূতি হয় সবার মাঝে? হ্যাঁ, উনি তো আমার বেশ সিনিয়র। উনি বেশ আগেই জয়েন করেছেন, আমি পরে করেছি। এখন আমার বর্তমান অফিসের কথা বলি। এখানে আমার এক আপু আছেন, ম্যাডাম আছেন। উনি উনার হাসব্যান্ড একই অফিসে। আপা উপর ফ্লোরে, ভাইয়া নিচের ফ্লোরে। কিন্তু তাদেরও দেখা হয় না। অফিস থেকে একবারে আসেন আর যাওয়ার সময় উপরতলা থেকে নিচতলায় ফোনে কথা বলেন, হয়তো বা ইন্টারকমে বললেও বলতে পারেন, না হলেও সমস্যা নেই। ব্যাপারটা হলো এরকম, মানে খোঁজ নেওয়ার আসলে সুযোগ নেই। আর আমি আর আমার হাজবেন্ড, হ্যাঁ, একটা ব্রাঞ্চে আমরা একসাথে ছিলাম, এখন আর একসাথে নেই। দুজন দুদিকে মানে আলাদা। হ্যাঁ, সবাই তাকে চেনে এবং সে যেহেতু সিনিয়র এবং সে খুব মানে পপুলার একজন পার্সন আমাদের ব্যাংকে, আলহামদুলিল্লাহ। সবাই তাকে খুব ভালো জানে, চেনে, তাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। হেটার্স নেই। এটা খুব মজার বিষয়। কেউ দুষ্টামি করে আপু বলে, কেউ ভাবি বলে আনঅফিসিয়ালি, যে কোনটা বলবো, বোন বলবো না ভাবি বলবো, দুই দিকেই তো আত্মীয়। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা। অনেক বেশি শুভকামনা এই মানে এই যাত্রাটা ভাইয়া আর আপনার জন্য। আর আপু, আপনার তো অনেক বছরের পথ চলা কর্পোরেট সেক্টর গুলোতে বা শুরুতে বললেন যে আপনার পরিবারের অনেক বেশি মানে সাপোর্টে আপনি এই পর্যন্ত এসেছেন। কিন্তু তার মধ্যেও থাকে না আপনার মানে সবচেয়ে বেশি অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে? অনুপ্রেরণাটা কার ছিল বেশি আপনার এই কর্পোরেট লাইফে? সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল আমার আব্বুর। হ্যাঁ, আব্বার ইচ্ছা ছিল আমি ইসলামী ব্যাংকে জব করব, কারণ আমার দাদা, আহ দাদা বলতে আমার দাদার চাচতো চাচতো ভাই, উনি আমাদের ব্যাংকের সাবেক এমডি ছিলেন। হ্যাঁ, আমাদের ফরিদ স্যার। তারপরে আমার বড় চাচা একজন, উনিও আমাদের ব্যাংকের একজন ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তো আমাদের এই ব্যাংকে, ব্যাংকিং সেক্টরে আমাদের পদচারণা আছে, আমাদের ফ্যামিলির গোষ্ঠীর আর কি। যে কারণে আব্বু চাচ্ছিলেন যে ছেলে মেয়ে একজন ব্যাংকে থাকুক। তো এবং সেটা ইসলামী ব্যাংকে, অন্য কোনো ব্যাংকে না, এটা ওনার পরিচিত মানে পছন্দ ছিল। আর আব্বুর কথা ছিল, তুমি এখানে জব করে সেই টাকা দিয়ে তুমি আমাকে হজ করাবা। যদিও আমি আব্বুকে আসলে ওভাবে হজ করাতে পারিনি, কারণ লাস্ট ইয়ারের আগের বছরে তো হজ করতে লেগেছে ১৬-১৭ লক্ষ টাকা।
এটা পুরোটা আমি দিতে পারিনি, ম্যাক্সিমামটা আমার ভাই দিয়েছে, মানে বলতে গেলে ওই করিয়েছে, আমি হয়তো বা কিছু দিয়েছি। তো আমার ভাই সওয়াবটা নিয়ে গেল আর কি, আমি সওয়াবের ভাগিদার হইতে পারি নাই। কিন্তু যাই হোক, আব্বা নেক নিয়তে আব্বা বলছেন যে তুমি এখানে জব করো, এই জবের টাকা তুমি আমাকে হজ করায়। তো নিয়ত ছিল, করতে পারিনি। আল্লাহ, আমার ভাই আমার ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক আগায় গেছে, সে আমার আব্বাকে হজ করাইছে। এখনো আব্বুই সাপোর্ট দেয়, বাচ্চাদের গাড়ি আছে তারপরও নিয়ে যাওয়া আনা নেয়া কষ্ট, মানে সবসময় তো ড্রাইভারের হাতে ছাড়া যায় না। আব্বা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, আর্মি পার্সন ছিলেন তো, সুস্থ, উনি করেন। আম্মু আছে, বাট আব্বা সব জায়গায়। আঙ্কেলের জন্য অনেক বেশি দোয়া। আঙ্কেল এভাবেই সবসময় আপনাকে সাপোর্ট দিতে থাকুক, আর আপনাদের সাথে এভাবেই আপনাদের বন্ধনটা অটুট থাকুক পরিবারের। আপু, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? আপনাকে নিয়ে মানে অ্যাজ এ মানে ব্যাংকে তো আছেনই, ব্যাংকের সাথে সাথে আপনার নিজের শারমিন সুলতানাকে কোথায় দেখতে চাচ্ছে ভবিষ্যতে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে যা হয়, এখনো বাচ্চা, বাসাবাড়ি শুধু মনে হয় অফিসে যাই আর আসি, সবকিছু মনে হয় মা বাবার হাতেই। আসলে আমরা এই জমানার যারা একটু বেশি নরম, মানে আসলে ভাবে না। আর ভবিষ্যৎ পরিকল্পনা এখন নিজেকে নিয়ে যতখানি না করছি, এখন ছেলে মেয়ে নিয়ে চলে গেছে, যে ওদেরকে কি করব। আমরা তো, আমাদের আসলে এক্সাম আছে, আমাদেরকে পড়তে হয়, আমাদের ব্যাংকিং বিভিন্ন প্রফেশনাল এক্সাম আছে, ওগুলো পড়াশোনা আসলে করতেই হয়। তারপরও হ্যাঁ, ব্যাংক ছেড়ে অন্য কোথাও আসলে যাওয়ার সুযোগ ওভাবে হবে না। তবে তার পাশাপাশি আমার আবার একটু মিডিয়া সেক্টরে, মানে সেটা জনসেবামূলক হোক আর যেভাবে হোক, আমি এখন একটু সেটেল হয়েছি, ছেলে মেয়েগুলো একটু আছে মোটামুটি, এখন আমি একটু এইদিকে সুইচ করতে আমার ইচ্ছা আছে। ফ্যামিলির অনেকেই পলিটিক্স এর সাথে জড়িত, পলিটিক্স এ নামতে বলছে। পলিটিক্স আসলে করে আমরা ব্যাংকাররা আমরা ওভাবে আসলে পলিটিক্স করতে পারি না, এবং এট এ টাইমে আমরা অন্য কোনো জবও করতে পারি না। হ্যাঁ, কিন্তু সমাজসেবামূলক কাজ তো করতেই পারি। ওই ক্ষেত্রে ইচ্ছা আছে যে একটু এই সাইডে আমি একটু নামবো, একটু সময় করতেছি, বের করছি। আমার আগের সেক্টর গুলোতে, আগে যেখানে আমি একটু শান্তি খুঁজে পেতাম, আমি একটু ওইখানে একটু হাঁটাচলা করবো। আপনাকে অনেক বেশি স্বাগতম আমাদের এই মানে মিডিয়া লাইফে। কারণ আমরা যারা, আমি দেখেছি যে অনেক ব্যাংকাররাও কিন্তু খুব মানে পার্ট টাইম হিসেবেও নিউজটাকে বেছে নিয়েছেন। অনেক বড় বড় ব্যাংকাররা যারা ভাইস প্রেসিডেন্ট থাকে ব্যাংকে, তারাও কিন্তু আবার একটা সময় যে পার্ট টাইম হয়তো বা নিউজ পড়ছে। তো ওই জায়গাতে যেন আমি আপনাকে দেখতে পারি, সেটার জন্য অনেক বেশি শুভকামনা। আমাদের আর তো নিউজ চ্যানেল আপু, ছিল, দিগন্ত, টেলিভিশন, ওটা বন্ধ আছে, হয়তো বা চালু হবে খুব রিসেন্ট। নয়া দিগন্ত আমাদের পত্রিকা ছিল, আমাদের দিগন্ত টেলিভিশন ছিল, মানে একেবারে যেটা মিডিয়া, সেটা সেটা চালু হবে খুব সহজে। আপু, অনেকেই কাজ এই করেন ওখানে। প্ল্যাটফর্মে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপু, আপনি যদি আপনার কলিগ এবং আপনার ফ্যামিলি বা আপনার প্রিয়জন কাউকে কোনো মেসেজ বা কোনো কিছু বলতে চান, তাহলে কিন্তু বলে দিতে পারেন। আমরা একদমই শেষ পর্যায়ে, সো আপনি কিন্তু যে কোনো একটা মেসেজ চাইলে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তিনি, অনেক ধন্যবাদ। অনেকদিন ধরেই আসলে দেখা তো হয় না, যা হোক সামনাসামনি দেখা হচ্ছে না, ভার্চুয়ালি দুই বোনের দেখা হলো, কথা হলো রাত্রেবেলা, সময় তো পাই না। সময়টা খুব সুন্দর নির্বাচন হয়েছে আসলে, এখন সবকিছু সেরে আমরা একটু ফ্রি আড্ডা দেওয়ার মতো। আর আহ আশা করি তোমার সাথে এই চলা বন্ধ হবে না, আশা করি থাকবো আমরা একসাথে। আর বাবা মা ভাই বোন, ভাই আছে আমার, একটা ভাই একটা বোন, সবাইকে আসলে অনেক ভালোবাসা। আমরা তিন ভাই বোন, বাবা মা বেঁচে আছেন, সুস্থ আছেন, আমার শাশুড়ি বেঁচে আছেন, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই সবাই খুব ভালো। ভাগ্নিগুলো আছে, ওরা ডক্টর, ভাগ্নেরা আছে তারাও ব্যাংকার। ব্যাংকার একটু বেশি ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে আমার দেবর আছে, দুজন ব্যাংকার, ম্যাক্সিমাম ব্যাংকার। মানে তো সবার আসলে খুব সুন্দর একটা মুভমেন্ট আমাদের সাথে। আর সাপোর্ট, যেটা মানসিক সাপোর্টটা, আমরা তো আর এই সময় আসলে ভাবে কেউ কাউকে আর্থিকভাবে সাপোর্ট করতে পারি না, যে অবস্থা দেশের, বাট মানসিক সাপোর্টটা, সামাজিক সাপোর্টটা অনেক বড় বিষয়, সেটা সবাই করতেছে। তো সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। একদিনের জন্য হলো, এক বেলার জন্য হলো, একটা শব্দ বলেও যদি কেউ ভালোবেসে থাকে বা দোয়া করে থাকে, তার জন্য অনেক দোয়া থাকবে, এটাই। আর আপু, তিনি অনেক আমাদের পরিশ্রমী লিসনার মেয়ে, কমপ্লেট অনেক না আপু, পরিশ্রমী।
একদম সুহাসিনী ভালো একটা মেয়ে, তিন্নির জন্য অনেক শুভকামনা। আল্লাহ তাকে ভালো জায়গায় নিয়ে যাক, ভালো রাখুক। অনেক বেশি ধন্যবাদ আপু তোমাকে। আপু, রোজকার খবরের এই কর্পোরেট লঞ্চে এসে তোমার কেমন লেগেছে? তোমার অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আমি একটা হাসি খুশি মানুষ, মন খারাপ করে থাকি না, কিন্তু এখানে এসে আরো ভালো লাগছে, সত্যি কথা। আর তিন্নির সাথে থাকা মানে তো আরো ভালো লাগা। সব হোস্ট তো আর একরকম না, আর সবাই তো প্রিয় হয় না। তো তিন্নি সবার প্রিয় হোস্ট। আশা রাখি এটা বজায় থাকবে। অনেক ভালো লেগেছে। আর রোজকার খবর তো অনেক ধন্যবাদ। আমি দোয়া করি তাদের এই পথ চলা যেন থেমে না যায়, সবসময় থাকে নিরন্তর। যদি কোনো আমাদের যদি কোনো হেল্প লাগে ইন্ডিভিজুয়ালি, আমার যদি কোনো সাপোর্ট মানে তাকে দেওয়ার মতো থাকে, তোমাকে এবং তোমার প্রতিষ্ঠানকে, আমি 100% দিব এবং করবো, কোনো সমস্যা নেই। অনেক বেশি ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই এত মূল্যবান সময় থেকে, যদি আজকে ছুটির দিন আমরা তারপর আপনাকে সময় যে আমরা নিতে পেরেছি, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। রোজকার খবরের টিম আপনাকে অনেক বেশি, আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আর দর্শক, প্রতি সপ্তাহে আমরা এখন কিছু গুণী জন নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রোজকার খবরের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।